আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি দেশের এই থমথমে পরিস্থিতিতে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের যে অবনতি আমরা প্রতিদিন দেখছি, তাতে আসলে কারোরই খুব একটা স্বস্তিতে থাকার কথা নয়। আজ আমি আপনাদের সামনে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলতে। গত ২৪ ঘন্টার ঘটনাপ্রবাহ যেদিকে মোড় নিয়েছে, তাতে মনে হচ্ছে আমরা হয়তো ইতিহাসের সবচেয়ে কঠিন, কূটনৈতিক এবং সামরিক উত্তেজনার মুখোমুখি দাঁড়িয়ে আছি। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, যা একসময় রক্তের রাখিবন্ধনে আবদ্ধ ছিল, তা আজ যেন বরফ শীতল পাথরে পরিণত হয়েছে। আজকের আলোচনার শুরুতেই যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে, তা হলো কূটনৈতিক শিষ্টাচারের কফিনে শেষ পেরেকটি বোধহয় ঠুকে দেওয়া হয়েছে। আপনারা জানেন, ভারত আগেই বাংলাদেশীদের জন্য ভিসা দেওয়া অনেকটাই বন্ধ করে রেখেছিল। চিকিৎসার জন্য বা জরুরি প্রয়োজনে যারা ভারতে যেতে চাইতেন, তারা চরম ভোগান্তিতে ছিলেন। কিন্তু এবার বাংলাদেশও আর চুপ করে বসে নেই। অনেকটা টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেলটি মারার মতো করেই ঢাকাও পাল্টা পদক্ষেপ নিয়েছে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনসুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র ছিল, সেটির কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এমন কঠোর সিদ্ধান্ত নিতে হলো? দেখুন, আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু উগ্র সংগঠন বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে যেভাবে বিক্ষোভ দেখিয়েছে, বাংলাদেশের পতাকার অবমাননা করেছে এবং কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করেছে, তাতে ঢাকার হাতে আসলে আর কোনো বিকল্প এখানে ছিল না। শিলিগুড়িতে পরিস্থিতি আরো খারাপ। সেখানে ভিসা কেন্দ্রের এক নারী কর্মীকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। প্রাণের ভয়ে সেই বেসরকারি সংস্থাটি কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। দুটি প্রতিবেশী দেশের সম্পর্কের পারদ কোথায় গিয়ে ঠেকলে দূতাবাসের কর্মীদের প্রাণের ভয়ে অফিস বন্ধ করতে হয়। তবে ভয়ের কারণটা শুধু ভিসা অফিস বন্ধ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আসল শঙ্কার জায়গাটা হলো আমাদের সীমান্ত। কূটনৈতিক দরজায় তালা ঝুলছে, এটা তো আমরা সবাই স্বাভাবিক চোখে দেখতে পাচ্ছি। কিন্তু সীমান্তর ওপারে যা ঘটছে, তার রীতিমতো যুদ্ধের প্রস্তুতির সামিল। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্রের খবরে উঠে আসছে যে ভারতের উত্তর পূর্ব সীমান্তে, বিশেষ করে মিজোরাম এবং আসাম সীমান্তে ভারতীয় সেনাবাহিনী তাদের উপস্থিতি অস্বাভাবিক হারে বর্তমান সময়ে বাড়াচ্ছে। খবর পাওয়া যাচ্ছে, মিজোরামে ভারতীয় সেনাবাহিনীর একটি নতুন এবং শক্তিশালী ঘাঁটি তৈরির কাজ চলছে। আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে কাজ করছে ভারতের ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর। এই স্ট্রাইক কোর সাধারণত আক্রমণাত্মক অভিযানের জন্য পরিচিত। শুধু সেনা মোতায়েনই নয়, শিলচর এবং মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা ৩টি ব্যাটালিয়ন নাকি বাংকার এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার বা আন্ডারগ্রাউন্ড আর্মারি তৈরির কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, হঠাৎ করে ভারত কেন সীমান্তে বাংকার খুঁড়ছে, কেন অস্ত্র মজুত করছে? ভারত দাবি করছে, বাংলাদেশে ভারত বিরোধীরা যে সুর চড়াচ্ছে, তাতে তারা তাদের উত্তর পূর্ব ভারত বা সেভেন সিস্টার্স নিয়ে চিন্তিত। তাদের আশঙ্কা, বাংলাদেশের বর্তমান অস্থিরতাকে পুঁজি করে কোনো তৃতীয় পক্ষ হয়তো তাদের মূল ভূখণ্ড থেকে এই অংশটিকে বিচ্ছিন্ন করে দিতে পারে। বিশেষ করে তাদের যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর আছে, সেটার নিরাপত্তা নিয়ে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। এই করিডোরটি মাত্র ২২ কিলোমিটার চওড়া, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে। এখানে ভারত মনে করছে এই জায়গাটি এখনো রক্ষিত, তাই তারা এখানে কেবল পদাতিক বাহিনী নয়, আকাশপথেও শক্তি বাড়াচ্ছে। হাসিমারা বিমান ঘাঁটিতে তারা তাদের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে।
এই রাফায়েল বিমান কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এখন ভাববার বিষয় হলো, ভারতের এই সামরিক প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য? নাকি এর পেছনে বড় কোনো ভূ-রাজনৈতিক অভিযানের ছক আছে? দেখুন, ২ দেশের বিশ্লেষকরাই কিন্তু নানা সমীকরণ মেলাচ্ছেন। কেউ মনে করছেন ভারত হয়তো শেষ পর্যন্ত কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত মাত্রার সামরিক অভিযানের কথা ভাবছে। তাদের লক্ষ্য হতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের হারানো প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করা, অথবা তাদের ভাষায় জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেয়া। কিন্তু আন্তর্জাতিক মহলের নজরদারির মধ্যে এমন পদক্ষেপ নেয়া ভারতের জন্য কি সহজ হবে? সেটা কিন্তু একটা বড় এবং কঠিন প্রশ্ন। সীমান্তের ওপারের এই রণপ্রস্তুতির বিপরীতে আমাদের দেশের ভেতরের চিত্রটা কেমন? আমাদের দেশের ভেতরেও অস্থিরতা এখন চরমে। ভারত বিরোধী মনোভাব এখন আর কেবল রাজপথের মিছিলে বা স্লোগানে সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে, চায়ের দোকানে, এমনকি ড্রয়িং রুমের আড্ডাখানায়। তবে সীমান্তে নেই কোনো তৎপরতা, নেই কোনো রাফায়েল, নেই কোনো আত্মঘাতী সেনা। ওসমান হাদির নির্মম মৃত্যু, তার মৃত্যুকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মধ্যে যে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে তা সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। সার্জিস আলমের মতো ছাত্রনেতারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদের বিচার না হবে ততক্ষণ ভারতীয় দূতাবাস বাংলাদেশে স্বাভাবিকভাবে চলতে পারবে না। হাসনাত আবদুল্লাহ বহু আগে হুঙ্কার দিয়েছিলেন যে প্রয়োজনে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে। এ ধরনের বক্তব্য ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কানে পৌঁছানো মাত্রই তারা কিন্তু নড়েচড়ে বসেছেন। এর সাথে যুক্ত হয়েছে আমাদের অভ্যন্তরীণ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা কি দেখছি? আমরা দেখছি প্রথম আলো বা ডেইলি স্টারের মতো দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয় আগুন দেয়া হচ্ছে। দীপুচন্দ্র দাশের ঘটনার মতো বিষয়গুলো দেশকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। গ্রাম থেকে শহর, সবখানেই এক অজানা আতঙ্ক। মানুষ বুঝতে পারছে না প্রকৃতপক্ষে দেশে আসলে কি হচ্ছে এবং দেশ কোন দিকে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালে ভয় আরো বেড়ে যায়। সেখানে ২ দেশের নেটিজেনদের মধ্যে চলছে এক ভয়াবহ সাইবার যুদ্ধ। ভারতের কিছু উগ্র জাতীয়তাবাদী সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রচার করা হচ্ছে যে ভারত চাইলে মাত্র ২ ঘন্টার মধ্যে ঢাকায় বসে চা খেতে পারে। এই ধরনের সস্তা আস্ফালন বাংলাদেশের মানুষের আত্মসম্মানে আঘাত করছে এবং ভারতের প্রতি ঘৃণা ও ক্ষোভ আরো বহুগুণে বাড়িয়ে তুলছে। আমরাও বলি আমরা চাই ভারত ঢাকায় আসুক, চা খাক। কিন্তু সেটা হতে হবে বন্ধুর মতো, মেহমানের মতো। কোনো আগ্রাসী শক্তির মতো নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই বন্ধুত্বের লেশ মাত্র কি অবশিষ্ট আছে? এই যে এই দ্বিমুখী অবস্থানের মাঝখানে পড়ে সবচেয়ে বেশি কষ্ট আছেন সাধারণ মানুষ। যাদের আত্মীয়তার সূত্রে ২ দেশে যাতায়াত করতেন, যাদের চিকিৎসার জন্য ভারত যাওয়া প্রয়োজন, তারা আজ চরমভাবে অসহায়। রাজনৈতিক অস্থিরতার এই ঢেউ বিনোদন জগতেও স্পষ্ট করেছে। ওপার বাংলার তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। এপারের শিল্পীরাও আশঙ্কা করেছেন যে এই বৈরিতার কারণে ২ দেশের সাংস্কৃতিক বন্ধন হয়তো চিরতরে ছিঁড়ে যেতে পারে। রবীন্দ্রনাথ বা নজরুলেরা যে মেলবন্ধন ২ বাংলাকে এক করে রেখেছিল, কাঁটাতার এবং বাংকারের রাজনীতি আজ তা সম্পূর্ণভাবে আলাদা করে দিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, এই পরিস্থিতির মধ্যে সেই নির্বাচন কি আদৌ হওয়া সম্ভব? নাকি দেশ কোনো বড় ধরনের সামরিক সংঘাতের দিকে যাচ্ছে? অনেকেই এখানে আশঙ্কা করছেন ভারত হয়তো বাংলাদেশের উপর চাপ প্রয়োগের কৌশল হিসাবে এই সামরিক মহড়া চালাচ্ছে। আবার কেউ মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। তবে আমরা বিশ্বাস করতে চাই যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। ইউক্রেন বা গাজার দিকে তাকালে আমরা যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারি। দক্ষিণ এশিয়ায় এমন কোনো পরিস্থিতি তৈরি হোক,
তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোভাবেই চাইতে পারে না। এক্ষেত্রে শান্তি ফেরানোর একমাত্র উপায় হলো উচ্চ পর্যায়ের সংলাপ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে সেই সংলাপের পথটিও বন্ধ। দিল্লির ভিসা কেন্দ্র বন্ধের বিপরীতে ঢাকার পাল্টা ব্যবস্থা প্রমাণ করে যে বর্তমানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। কূটনৈতিক শিষ্টাচার আজ মৃতপ্রায়। তার জায়গা দখল করে নিয়েছে জেদ আর পাল্টাপাল্টি হুঙ্কার। দুই দেশের নেতৃত্বকেই বুঝতে হবে প্রতিবেশী বদলানো যায় না কখনোই। বাংলাদেশ এবং ভারত ভৌগোলিকভাবে এমন অবস্থায় আছে যে একে অপরের সহযোগিতা ছাড়া উন্নয়ন সম্ভব না। কিন্তু সেই সহযোগিতার ভিত্তি হতে হবে সম্মান এবং সমমর্যাদা। দাদাগিরি দেখিয়ে বা ভয় দেখিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আবার হুমকি ধমকি দিয়েও কিন্তু করা যায় না। সুপ্রিয় দর্শক, আমরা এক অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। আমাদের সার্বভৌমত্ব আর চ্যালেঞ্জের মুখে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন ইসমাতের মতো কঠিন এবং জোরালো জাতীয় ঐক্য। নিজেদের মধ্যে যে বিভেদ রয়েছে সেই বিভেদ ভুলে আমাদের অবশ্যই এক হতে হবে। আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে অবশ্যই আবেগের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত তাদেরকে নেওয়া যাবে না যা আমাদের অস্তিত্বকে বিপন্ন করে। একই সাথে আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ বাড়িয়ে ভারতের এই যে আগ্রাসী মনোভাব, এই বিষয়টিকে অবশ্যই তুলে ধরতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের সরকারের। আমাদের সরকার কিন্তু খুব ভালো করেই জানে ভারত যেভাবে সীমান্তে মহড়া চালাচ্ছে, বা আমি প্রথমে যেভাবে বললাম যে আমাদের দেশের মধ্যে শুধু অস্থিরতা আছে কিন্তু সীমান্তে কোনো রাফায়েল বিমান নেই। মূলত আমাদের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তি অত্যন্ত তুচ্ছ বা ছোট। আমাদের জনগণের মধ্যে মনোবল আছে, আমাদের তরুণদের মধ্যে সাহস আছে, কিন্তু অস্ত্র ও গোলাবারুদের সামনে বর্তমান যুগে আমি মনে করি না যে লাঠিসোঁটা টিকতে পারে। ১৯৭১ সালের প্রেক্ষাপটটা অন্যরকম ছিল। তবে সেখানেও আমরা দেখেছি ভারতের সহযোগিতায় সশস্ত্র সংগ্রাম যেটি হয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমাদের বিজয় অতি নিকটে হয়েছে এবং পাকিস্তানিরা আত্মসমর্পণ করে পালিয়ে গেছে, কিংবা আত্মসমর্পণ করে তারা যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সুতরাং উভয় প্রেক্ষাপট যদি আমরা মিলাই তাহলে দেখা যাবে যে আমাদের মনোবল আছে, আমাদের সাহস আছে, আমাদের শক্তি আছে। কিন্তু যেই শক্তিটা বর্তমান সময়ে বা বর্তমান যুগের আলোকে প্রয়োজন সেটি কিন্তু আমাদের নেই। আমাদের হয়তো মিত্রশক্তি থাকতে পারে। বর্তমান প্রেক্ষাপটে যারা মিত্র আছেন তারা হয়তো আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু তারা সাহায্য সহযোগিতা শুরু করার পূর্বে যদি ভারত এমন কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্মুখীন আমরাই হব। সুতরাং সরকারের অনেক বেশি এখানে দায়িত্ব রয়েছে। সরকারের উচিত যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যারা কাদা ছুড়াছুড়ি করছেন, তাদেরকে আগে দমন করা, সেগুলো আগে বন্ধ করা এবং কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমাধান করা। তবে আমার মনে হয় সরকার এই সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছে। কারণ সরকারের নীতি নির্ধারক যারা আছেন, তারা না বুঝার কেউ নন। তাদের উপরও হয়তো এমন কোনো গোষ্ঠী চাপ সৃষ্টি করে রেখেছে, বা তাদেরকে এমন কেউ হয়তো এমন কোনো শক্তি তাদেরকে পরিচালনা করছে, যারা মূলত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব চায় না। এবং এই না চাওয়ার কারণেই সরকারও আসলে এখানে কোনো ধরনের তৎপরতা চালাতে পারছে না। তাহলে সমাধান কি হচ্ছে? সমাধান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা গভীর সংকটের দিকে পতিত হচ্ছে। এই সংকট থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো সেটি একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। এই মুহূর্তে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেখানে আছেন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।